দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে 70 ভাগ, 2 সপ্তাহের মধ্যে কমে আসবে আশা সরকারের। এবার 22 ভাগ বাড়ানো হলো এলপিজির দাম, 12 কেজির সিলিন্ডার বিক্রি হবে 1259 টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে চুল্লি স্থাপনের কাজ চূড়ান্ত পর্যায়ে, দ্বিতীয় আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। পেঁয়াজের দর নিয়ে অস্বস্তি বাড়ছে। এক মাসের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে প্রায় 70 ভাগ। বাণিজ্য মন্ত্রণালয়ের আশা, পূজার ছুটি শেষ হলে আমদানি করা পেঁয়াজের সরবরাহ বাড়বে দেশে। শিগগিরই বাজারে আসতে শুরু করবে গ্রীষ্মকালীন পেঁয়াজও। এতে 2 সপ্তাহের মধ্যেই বাড়তি দাম কমে আসতে পারে বলে আশাবাদী কৃষি ও বাণিজ্য মন্ত্রী। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। রাজধানীর বাজারগুলোয় প্রতি কেজি দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। পাড়া মহল্লার দোকানে যা আরও বেশি দামে বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও রাজধানীতে পেঁয়াজের কেজি ছিল 50 থেকে 55 টাকা। সরকারি সংস্থা টিসিবির হিসেবে গত এক মাসে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে 70 ভাগ, যা অস্বস্তিতে ফেলেছে ভোক্তাদের। পেঁয়াজ আমাদের এখনো ডিপেন্ডেন্সি আছে ভারতের। একটু বৃষ্টি হওয়ার কারণে ওদিকে যেখান থেকে পেঁয়াজ আসে ওদের প্লাস পুজো দুর্গা পূজা এইসব কারণে একটু ট্রান্সপোর্টের সমস্যা হয়েছে। নিয়ন্ত্রণ তো নির্ভর করে সাপ্লাই চেয়ে, কারণ আমরা তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে, যদি সাপ্লাই কম হয় ডিমান্ড বেশি হয় তাহলে তো হবে না। তবে আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের দেশে যে উৎপাদিত সেটাকে কন্ট্রোল করতে। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় 25 লাখ টন। এর মধ্যে স্থানীয় পর্যায়ে উৎপাদন হয় 18 লাখ টনের মতো। আমদানিকারকদের হিসেবে ঘাটতি পূরণে প্রায় 10 লাখ টন পেঁয়াজ আনা হয় ভারত থেকে। সেখানে পুজোর ছুটি শেষ হলে দেশে পেঁয়াজের সরবরাহ বাড়বে বলে জানান বাণিজ্য মন্ত্রী। আমরা আশা করছি যে পুজোর পরে ট্রান্সপোর্টটা বেটার করলে, বৃষ্টির কারণে যে সমস্যাটা হয়েছে সেটা কেটে গেলে পরে অবস্থার উন্নতি ঘটবে বলে আশা করছি। রাজধানীর পাইকারি আড়ত শ্যামবাজারে রোববার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 58 থেকে 61 টাকায়, আর আমদানি করা পেঁয়াজের দর ছিল 50 থেকে 56 টাকা। এদিকে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের 2টি গবেষণাগার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী জানান, আমদানি করা পেঁয়াজের পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজও বাজারে আসবে শিগগিরই। তখন কমে আসবে দামও। সিজন ভিত্তিক তো একদম পেঁয়াজের শেষ মুহূর্তে, এই 15-20 দিন পরে ইনশাল্লাহ পেঁয়াজের দাম আবার কমে যাবে। আমরা সামার অনিয়ন দিয়েছি, গ্রীষ্মকালীন পেঁয়াজ সেটাও বাজারে আসবে এবং বিদেশ থেকেও আসতেছে। পেঁয়াজ হয়েছে কি একদম পচনশীল, পেরিশেবল। তা আমাদের তো এরকম রাখার জায়গা নাই। সেই পেঁয়াজ কাটছে এপ্রিল মাসে, এতদিন পর্যন্ত থাকে না, পেঁয়াজ সব চাষিরা বিক্রি করে দেয়। এই পরিস্থিতিতে একটু দাম বাড়ছে, এটা কমে যাবে। স্বল্প মূল্যে বিক্রির জন্য তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে টিসিবি। এরই মধ্যে যা চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সংস্থাটি জানায়, সোমবার থেকে ট্রাক প্রতি 700 কেজি করে পেঁয়াজ বরাদ্দ দেয়া হবে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আবার দাম বাড়ল এলপি গ্যাসের। 22 ভাগ বাড়িয়ে ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডার গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1259 টাকা। এ নিয়ে 6 মাসের ব্যবধানে প্রায় 300 টাকার মতো দাম বাড়ল। বেড়েছে অটো গ্যাসের দামও। এলপিজি বিতরণকারী সংস্থাগুলোর দাবি মেনে নতুন এই দাম বেঁধে দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। রোববার সংবাদ সম্মেলন করে এই দর ঘোষণা করে কমিশন। তবে কমিশন বলছে, কোম্পানিগুলো চাইলে দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পারে। 6 মাসের ধারাবাহিকতায় সবশেষ গেল সেপ্টেম্বরে 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 1033 টাকা ঠিক করে দিয়েছিল এনার্জি রেগুলেটরি কমিশন। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং মজুদ বিতরণ সহ আনুষঙ্গিক ব্যয় বাড়ার কারণ দেখিয়ে সেটি 1300 টাকা নির্ধারণের প্রস্তাব দেয় বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। সেই প্রস্তাবের উপর গণশুনানি হয় গত মাসে। মূল্যায়ন শেষে আজ এলপিজির নতুন দাম ঘোষণা করল কমিশন। 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 226 টাকা বাড়িয়ে করা হলো 1259 টাকা। শুধুমাত্র সৌদি সিপি বৃদ্ধির কারণে 12 কেজি একটি বোতল এর দাম 158 টাকা বৃদ্ধি পেয়েছে, যেখানে আমাদের করার কিছুই নেই। এটা আমদানিকৃত মূল্য, এর সঙ্গে আমাদের জাহাজ ভাড়া, তারপরে ওই মূসকের পার্সেন্টেজ বিবেচনা করে বিএটি আর কি, ব্যাট এবং ট্যাক্স যোগ করলে আরও 13 টাকা যোগ হয়ে গেছে। এছাড়া খাবার হোটেল কিংবা কারখানায় ব্যবহৃত 35 কেজি সিলিন্ডার গ্যাসের দাম
৩,৬৭৩ টাকা এবং ৪৫ কেজির ক্ষেত্রে ৪,৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার অটোগ্যাসের দাম করা হয়েছে ৫৮ টাকা ৬৮ পয়সা। যুক্তি হিসেবে কমিশন বলছে, গেল ৬ মাসে এলপিজির প্রধান দুই উপাদান প্রোপেন এবং বিউটেনের আমদানি ব্যয় বেড়েছে ৪৫ ভাগের বেশি। এই যে মূল্যটি আমরা একটা ইয়েতে দেখিয়েছি, রেখায়, যে কিভাবে উপরে উঠে গেছে। এই $482 থেকে আপনি প্রতি মাসে বেড়ে বেড়ে এখন 797 গড়ে আসছে। এটা গড় আপনি দেখেন, একেবারে আপরাইজিং। এবং একই অবস্থা এলএনজির ক্ষেত্রে, একই অবস্থা লুব্রিকেন্টের ক্ষেত্রে, সবগুলোর দাম বেড়েছে। সেই প্রেক্ষিতে আমরা আজকের মূল্যটি ঘোষণা করতে যাচ্ছি। তবে কমিশন বলছে, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় এলপিজির আমদানি মূল্য অনেক বেশি বাংলাদেশে। কোম্পানিগুলো চাইলে সেটি কমিয়ে আনতে পারে, এতে ভোক্তাকে কম দামে গ্যাস দেওয়া সম্ভব। আমাদের এখানে সেই শুধু অস্ট্রেলিয়া থেকে ১,০০০ টনের জাহাজে আসে, তো বেশিরভাগ বই কিনতেছে ২৭,৭০০ টন জাহাজে এলপিজি আসে, যেখানে আমাদের বর্তমান যে অবস্থা আছে খুব খারাপ। তারপরেও কিন্তু ১০ থেকে ১৫,০০০ টনের জাহাজ মংলা এবং মহেশখালী করছে, কুতুব দিয়ে চ্যানেল, মহেশখালী চ্যানেল, যাতে করে আমরা ড্রাস্টিক্যালি কিন্তু প্রাইসটা কম পাবো। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কেউ গ্যাস বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিইআরসি। সহযোগিতা কামনা করছি। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে চুল্লি স্থাপন কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ শেষ হয়েছে। রোববার যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রয়েছে ২টি ইউনিট, যার প্রতিটির ক্ষমতা ১২০০ মেগাওয়াট। আজ প্রথম ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি স্থাপন করা হয়, যার মধ্য দিয়ে প্রথম ইউনিটের সব ধরনের পারমাণবিক সরঞ্জাম স্থাপনের কাজ প্রায় শেষ হলো। সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি স্থাপন কাজের উদ্বোধন করেন। প্রেসার ভেসেল ডিজাইন পজিশনে স্থাপনের অনুমোদন প্রদান করছি। বলেন, রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিশ্বে পরমাণু শক্তির অংশ হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই কেন্দ্র থেকে পরিবেশগত কোনো ক্ষতি হবে না আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ, এখানে বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব নয়। কাজে আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। নিউক্লিয়ার পাওয়ারে কখনো পরিবেশ দূষণ হয় না, আর এখন সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে, কাজে সেখানে কোনো দুর্ঘটনা ঘটারও খুব একটা সুযোগ থাকে না। এখানে প্রায় ৩ থেকে ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি। সেনাবাহিনীকে আমরা কাজে লাগাচ্ছি, যেমন পুলিশ বাহিনীকে কাজে লাগাচ্ছি, এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদেরকে কাজে লাগিয়েই কিন্তু আমরা নিরাপত্তার ব্যবস্থাটাও করে যাচ্ছি। দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সরকারের পরিকল্পনা রয়েছে জানান শেখ হাসিনা। বলেন, শান্তির উদ্দেশ্যেই পরমাণু ব্যবহার করবে দেশ। জাতিসংঘে পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব, পরমাণু অস্ত্র বানাবো না, এই চুক্তিও আমাদের স্বাক্ষর করতে হয়। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ গ্রাম পর্যায়ে মানুষের কাছে যাবে, মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। প্রায় ১,১৩,০৯২ কোটি টাকা ব্যয়ে দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন। এটি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে। ২০২৩ সালে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করার আশা কর্তৃপক্ষের, আর পরের বছর থেকে বাণিজ্যিকভাবে সরবরাহ করা যাবে বিদ্যুৎ। আনোয়ার হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দ্বিতীয় টিউব তৈরির কাজ সম্প্রতি শেষ হয়েছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নাজমুল সাদেকি। নদীর তলদেশ দিয়ে রাস্তা স্বপ্ন নয়, এটি বাস্তব হয়ে উঠছে ২০১৯ সালে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে শুরু হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মধ্য দিয়ে।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্ত থেকে প্রথম টানেলের খনন শেষ হয় গত বছর আগস্টে। ডিসেম্বরে শুরু হয় দ্বিতীয় টানেলের কাজ। এবার যা শেষ হলো মাত্র 10 মাসে। 2 টিউবের কাজ শেষ হলেও সড়ক নির্মাণ সহ টানেলকে যান চলাচলের উপযোগী করে তোলার কাজ শুরু হবে আগামী জানুয়ারি থেকে। খননটা সম্পন্ন হওয়ার পরে এখানে যে টিবিএম মেশিন সেটা আমাদেরকে ডিসমেন্টেল করে আস্তে আস্তে বের করে নিয়ে আসতে হবে। সেটা পরিষ্কার করতে আমাদের প্রায় 2 মাস 2.5 মাস সময় লাগবে এবং আমরা এই টিউবের মধ্যে ল্যান্ডস্লেপ যেটার উপর যে গাড়ি চলবে সেটা ল্যান্ডস্লেপের কাজ শুরু করতে আমাদের জানুয়ারি মাস থেকে এটা ল্যান্ডস্লেপের কাজ শুরু করা হবে। তবে এরই মধ্যে 73% কাজ শেষ। প্রকল্প পরিচালক বলছেন আগামী বছর ডিসেম্বরের মধ্যে টানেলের সব কাজ শেষ হবে। আমরা চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যে 2022 সালের ডিসেম্বরের মধ্যে কাজটা সম্পন্ন করতে। আর চ্যালেঞ্জ যদি বলেন চ্যালেঞ্জের মধ্যে সেটা টেকনিক্যাল চ্যালেঞ্জ যেটা ক্রস স্পেসিস টু করা, আর বাকি কোনো চ্যালেঞ্জ তো আমাদের ইনশাল্লাহ নাই। এখন সব মিলিয়ে আমাদের সেপ্টেম্বরে পর্যন্ত আমাদের অগ্রগতি হচ্ছে 73%। এটি চালু হলে অর্থনীতির নতুন দ্বার খুলে যাবে বলছেন ব্যবসায়ীরা। নদীর এই পারে যেটুকু জায়গা আছে যদি আমরা এটা ইকোনমিক্যালি চিন্তা করি 8 ভাগ বেশি উৎপাদিত হচ্ছে চট্টগ্রামের এই পারে, কিন্তু ওই পারটা এখনো খালি আছে। তো কর্ণফুলী টানেলের এই যোগাযোগের কারণে ওই পারেও আমরা আশা করছি যে সেরকম একটা বড় মানে পরিবেশ বান্ধব শিল্পায়ন গড়ে উঠবে। 4টা দেশ কর্ণফুলীর ওইদিকে আলাদা আলাদা তারা জোন করতে চায়, যেমন কোরিয়ান ইপিজেড আছে, সেরকম ইন্ডিয়ান ইপিজেড, সেরকম চাইনিজ ইপিজেড, সেরকম জাপানি ইপিজেড। তো এখন তো ওদের আগ্রহ আছে বাংলাদেশে আসার জন্য, কিন্তু অবকাঠামোগত সুবিধাগুলো তৈরি করে না দিলে তো বিদেশিরা বাংলাদেশে এসে তাৎক্ষণিকভাবে তারা তাদের ফ্যাক্টরিগুলো চালু করতে পারবে না। 9.39 কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেল নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 10,500 কোটি টাকা। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সার্বিক সূচক DACX 25 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 7,367-তে। বেচাকেনা হয়েছে 1,962 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 240টির, কমেছে 124টির, আর অপরিবর্তিত আছে 12টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেট 25 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে উইথ 21% ডিক্রিজ ইন টার্নওভার। আমরা আজকে দেখেছি যে সবগুলো লার্জ ক্যাপ সেক্টরই পজিটিভে ক্লোজ হয়েছে, তবে এর মধ্যে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর সবচেয়ে বেশি গেইন জেনারেট করেছে। এখন যদি আমরা টার্নওভার বেসিসে সেক্টরাল মুভমেন্টের দিকে তাকাই, আমরা দেখব যে সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে টেক্সটাইল সেক্টর এবং এরপরে দ্বিতীয় তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ফার্মাসিউটিক্যাল সেক্টর অ্যান্ড পাওয়ার ও ফুয়েল সেক্টর। এখন আমরা যদি টার্নওভারের দিক দিয়ে স্টকসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে লাফার্জ হোলসেল লিমিটেড সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে এবং দ্বিতীয় তৃতীয় অবস্থানে রয়েছে IFIC ব্যাংক এবং পাওয়ার গ্রিড। দীর্ঘ 68 বছর পর আবারও এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা। নিলামের মাধ্যমে 18,000 কোটি রুপিতে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে কিনে নিল টাটা গ্রুপ। যদিও 1953 সালে টাটা পরিবারের মালিকানাধীন এয়ার ইন্ডিয়াকে জাতীয়করণ করেছিল ভারত সরকার। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শুক্রবার অনন্য এক ঘটনার সাক্ষী হলো কর্পোরেট দুনিয়া। ভারতের সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা গ্রুপ 18,000 কোটি রুপির নিলামে। ফলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শতভাগ মালিক এখন টাটা গ্রুপ। নিলামের চূড়ান্ত পর্যায়ে টাটার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন স্পাইস জেটের কর্ণধার অজয় সিংহ। Thales Private Limited, which is basically Tata Sons SPV, has emerged as a successful bidder for the sale of equity shareholding of GOI in Air India, in AIXL, which is a subsidiary of Air India, is a part of this transaction, and 50% of Air India in AISATS, which is another joint venture of Air India, along with management control. বছরের পর বছর লোকসান গুনছিল এয়ার ইন্ডিয়া। অবশেষে সরকার এটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেয়। এয়ার ইন্ডিয়ার মোট দেনার পরিমাণ 61,560 কোটি রুপি। টাটা গ্রুপের কাছে হস্তান্তরের পর দেনার পরিমাণ থাকবে 46,262 কোটি রুপি। এই অধিগ্রহণের ফলে টাটা ভারতীয় বিমানবন্দরগুলোতে বছরে আরও 4,400 অভ্যন্তরীণ এবং 1,800 আন্তর্জাতিক স্লট পাবে, আর বিদেশে পাবে 900 স্লট, যার মধ্যে আছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। 61,560 crore. Out of that, the debt which will be taken over by the successful bidder will be 15,300 crore. As you said, that 18,000 crore is the bid, of which 15% consideration will be cash and 85% will be debt.
So 15,300 crore will be taken off. So debt position after debt taken over by the successful bidder will remain 46,262 crores. That is the debt which is remaining. নতুন পুরনো মিলিয়ে 120টি এয়ারক্রাফট পাবে টাটা। নিলামের চুক্তি অনুযায়ী এয়ার ইন্ডিয়ার 8000 কর্মীকে আরও অন্তত 1 বছরের জন্য চাকরিতে রাখতে হবে। Thereafter, for the second year after the first year, they will retain all the employees, and if anybody is to be retrenched or removed, they will be offered a VRS. 1932 সালে টাটা গোষ্ঠীর হাত ধরেই যাত্রা শুরু হয়েছিল ভারতের প্রথম বিমান পরিবহন সংস্থা টাটা এয়ারলাইন্সের। 1946 সালে যার নাম বদলে রাখা হয় এয়ার ইন্ডিয়া। স্বাধীনতার পর এয়ার ইন্ডিয়াকে দখল করে নেয় ভারত সরকার। চালু হয় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট। তবে সরকারের অধীনে কখনোই লাভের মুখ দেখেনি এয়ার ইন্ডিয়া। সময়ের পরিক্রমায় যার মালিকানা আবারও ফিরে পেল টাটার বংশধররা। ধনকুবের রতন টাটার নেতৃত্বে এয়ার ইন্ডিয়ার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ভারতীয়দের। Obviously, like they have turned around so many companies, they'll turn around this Air India also, and it will be the best airline in the world, I guess. বর্তমানে মালয়েশিয়ার এয়ার এশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এয়ার এশিয়া ইন্ডিয়া এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে ভিস্তারা নামে বিমান পরিষেবা রয়েছে টাটা গ্রুপের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট রাখুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।